কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে নিশু। আজই তার বিয়ে হয়েছে। একটু পরেই তার বাবার বাড়ি থেকে বিদায় নেবার পালা। সেই উপলক্ষে জড়াজড়ি করে কান্নাকাটি চলছে। মা আর দাদি দুইজনেই পালাক্রমে নিশুকে জড়িয়ে ধরে কাঁদছে। মা তার সদ্য ফোটা ফুলের মতো মেয়েকে ধরে বলতে লাগলেন, মা গো, তোর বাপের উপরে আমার কথা বলার সাহস নাই। উনি রাগী মানুষ, একবার যেটা ঠিক করে সেটাই করে ছাড়ে। ছেলে ওনার খুবই পছন্দ, তাই আর কোনো দিক না তাকিয়ে তোরে এইখানেই বিয়ে করাইছে। নিশু চোখ মুছতে মুছতে বলে, তাই বলে বয়সটা দেখবে না? বেলা আপা সন্ধে থেকেই বলতেছে, তোর জামাইটা তো দেখি বুইড়া। খালুজান এটা কি করলো? শুনতে আমার কেমন লেগেছে ভাবো। বেলা বুঝি এইসব কথা বইলা বেড়াইতেছে? হ, এটা ঠিক, ওনার বয়স তোর চায়া সামান্য বেশি। তবে পুরুষ মানুষের বয়স কোনো বিষয় না রে মা, মানুষটা ভালো কিনা সেটাই হইল আসল বিষয়। দাদি নিশুকে জড়িয়ে ধরলেন। বুড়া হয়েছে তো কি হয়েছে, সোনার আংটি আবার বাহা। তোর দাদাই আমার 25 বছরের বড় আসিল, তাই কি হয়েছে? মাথায় তুইলা রাখছে। শুন রে বইন, বুইড়া জামাই ভালো, আদর সোহাগ পাবি বেশি বলে দাদি নিশুর কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলতেই নিশুর নাক মুখ গরম হয়ে উঠল। শরত দাদি, আজে বাজে কথা বলবা না। শুন, ভালোবাসতে বয়স লাগে না, দুইটা সুন্দর মন লাগে। তুমি মনে জ্ঞান ভালোবাসায় পিএইচডি ডিগ্রি নিছো? এডি জানি না, তয় মন দিয়া স্বামীরে ভালোবাসছি, স্বামীও মায়া করছে। দুইজনের লিগা দুইজনের পরাণ পুড়ছে। এহেনার মতো স্বামীর লগে মুখে মুখে তর্ক করি নাই। তুইও স্বামীর মন জোগায়া চলবি, বুঝলি রে বইন? নিশুর কান দিয়ে কোনো কথা ঢুকছিল না, কেবলই মনে হচ্ছিল ওর মনটা অজানা আশঙ্কায় অস্থির হয়ে উঠছে থেকে থেকে। আবার কখনো মনে হচ্ছে লোকটা কি সত্যিই এত কঠিন হবে যেমনটি বেলা আপু বলছে। বেলা নিশুর খালাতো বোন। বেলা নিশুর 3 বছরের বড়। কদিন পরপরই রাগ করে শ্বশুরবাড়ি থেকে চলে আসে। একটা ছেলে হয়েছে, তবু শ্বশুরবাড়িতে তার সম্মান নেই বললেই চলে। বেলাপুর স্বামী বিভিন্ন জামাতে যায়, ধার্মিক মনোভাবাপন্ন, কিন্তু বেলাপুর অভিযোগ তার স্বামী জান্নাত পাওয়ার জন্য তার মায়ের পায়ের নিচে নাকি বেলাপুকে ফেলে রাখে। এদিকে দাদি নিজের বিয়ের গল্প ফেঁদেছেন, শুনতে নিশুর একটুও ভালো লাগছে না। এমনিতেই বেলাপুর কথা শুনে ভয়ে ওর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে আছে। বরের বয়স নাকি নিশুর ডাবলেরও বেশি। নিশুর বয়স আর কয়েক মাস পরে 19 হবে। কত স্বপ্ন ছিল ওর নিজের বরকে নিয়ে। কলেজে ভর্তি হবার সময়ও স্বপ্ন দেখত বরের সাথে বাইকে বসে 70-80 মিটার বেগে হোন্ডায় ছুটবে। নিশুর চুলগুলো খোলা থাকবে, ঠিক যেমন হিন্দি সিনেমাতে দেখে। ওর বান্ধবী পায়েল প্রেম করে বিয়ে করেছে। দুজনে প্রায় সমবয়সী, ক্লাসমেট থেকে ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে বর। বিয়ের পরপর ওদের বাড়ি গিয়েছিল নিশু। পায়েল আর শাহিন দুজনে বন্ধুর মতো ঘুরে বেড়াচ্ছে। শাহিন পায়েলের বরের নাম। কথায় কথায় ওরা দুজন একে অন্যের গায়ে ঢলে পড়ে। শাহিন তার বন্ধুদের সাথে প্রায়ই গেট টুগেদার করে সেখানে পায়েলকে নিয়ে এনজয় করে। আর এদিকে নিশুর অবস্থা কি? কপাল না পড়লে কি কারো বুড়ো জামাই জোটে? তাও আবার জামাই নাকি স্কুলের ধর্ম টিচার। উনি নাকি নিশুর বাবার বন্ধুর আপন ভাতিজা। বাবা তো বারবার বলেন এমন ছেলে নাকি হয় না। সেদিন হুট করে এসে জানালেন আজ সন্ধ্যায় নাকি ছেলেপক্ষ ওকে দেখতে আসবে। নিশু দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতেই মা কথাটা ওকে জানিয়েছেন। শুনে তখনই নিশুর মাথা গরম হয়ে উঠেছে। একচোট রাগারাগি করেছে মায়ের উপর, কিন্তু বাবা বাড়িতে ঢোকার সাথে সাথেই নিশু চুপ মেরে গিয়েছিল। সন্ধ্যের পরপরই বরপক্ষের 5-6 জন লোক এলো নিশুকে দেখতে। তাদের দুজন আবার মহিলা। নিশুর আগের চোটে মুখ তুলে তাকায়নি পর্যন্ত। ইচ্ছে ছিল বরপক্ষ বিদায় নিলে মাকে বলে সোজা মানা করে দেবে নিশু, কিন্তু মাথায় বাজটা পড়ল তখনই, যখন শুনল আজ রাতেই কাবিন করিয়ে ফেলতে চাচ্ছে বরপক্ষ। শুধু তাই না, তারা কনের বাবার অনুমতি থাকলে কনেকে তারা সাথে নিয়ে যাবে, কারণ বরের মা নাকি খুবই অসুস্থ। একমাত্র ছেলের বউকে দেখে যেতে চান তাই। কই নিশুর মা? বাবার হাঁকডাকে নিশুর চিন্তা জগতে মাকড়সার জালের মতো সুতাতে টান পড়ল। দুহাতে মনের ভাবনাগুলোকে সরিয়ে দিতে চাইল নিশু। বেলাপুর বলা কথাগুলো কানে ভাসছে বারবার। তোর জামাইয়ের দাঁড়িয়েও আমার জামাইটার মতোই, দেখিস এইটাও ওই পদেরই হইব। সব মোল্লা নাকি একই কিসমের। বেলা আপা ওকে একটু আগেই কানে কানে বলে দিয়েছে 5 ওয়াক্তে অজুর পানি দিবি আর সামনে একটা বেত রাখবি। বেত কেন? নিশু অবাক হয়ে বলেছে, ও মা, এইটা তো ইসলামের নিয়ম। কোনো ভুল ত্রুটি হইল কি না তার জন্য আগে থেকেই বেত আগায়া দিবি, মন চাইলে যেন স্বামী তোরে পিটাইতে পারে। হাদিসে আছে। নিশুর গলা শুকিয়ে এলো। এমন নিয়ম কেন? আমি কোনোদিন মার খাইনি বেলা আপু।
আব্বা তো কখনো মারে নাই। আম্মা মাঝে মধ্যে 2-4 ঘা দিলেও সেও ওই একেবারে ছোটবেলায়। বলতে গিয়ে গলা শুকিয়ে আসে নিশুর। ফিসফিসিয়ে প্রশ্ন করলো, তোমার স্বামী তো হুজুর টাইপের লোক, উনিও কি তোমার সাথে এমন করে? হাতে মারে না, তবে কথায় মারে। কটকট কইরা 2 কন্যার কথা শোনায়। হে মায়ের কথা মতো চলতে হয়। আর আমার শাশুড়ি তো সেই রকম, ফেরাউনের বোন, 2 কন্যার হারামি। হ্যাঁ নাকি তালিমে যায়। আমি কি করব বেলা আপু, আমার ভাগ্যটাই খারাপ। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, আমার কি হবে বলো তো? কি আর হইব, হুজুররা বউরে যেমনে চায় সেমনে নিজের মেলাইয়া দিতে হয়। হদিসে নাকি রাহাতে ডাকলে যদি না যাস তো সারা রাত ফেরেস্তা তোর অভিশাপ দিব। হাদিসে খালি এইসব কথাই থাকে, মেয়েগো পক্ষে কোনো কথাই নাই। আমার তো খুবই ভয় লাগছে বেলা আপু। কি আর করবি বল, তোর বাপ তো আমাকেও কারো কথা শুনলো না। হাসেম ভাই তোর লাইগা পাগল আসছিল, তোর বাপে তো হের কাছে তোরে দিব না, দিল কিনা এক বুইড়া মোল্লার লগে। আমার ভয় করছে বেলা আপু, অহন ডরায়া কি লাভ। কইছিলাম চল হাসেম ভাইয়ের লগে তোরে ভাগাইয়া দি, না বাপ মায়ের মান সম্মান চাইব। অহন ঠেলা সামলা। নিশু চুপ করে বসে রইল। হাসেম ভাই নিশুদের পাড়াতো ভাই, বিভিন্ন ছুতনাতায় নিশুর সামনে পড়বে আর সিধে সাহায্য করতে চাইবে। নিশু কলেজে যাওয়ার সময় কলেজের গেটে দাঁড়িয়ে থাকবে আর দেখা হলেই প্রায়ই বলবে এদিক দিয়েই যাচ্ছিলাম। তারপর নিশুকে রিক্সা করে তাতে উঠিয়ে দেবে। কিন্তু হাসেম ভাইকে দেখে নিশুর মনে কখনো শিহরণ জাগেনি, কখনো মনে হয়নি লোকটা তার প্রেমিক পুরুষ হতে পারে। আসলে নিশু কখনো এসব নিয়ে ততটা ভাবেনি, কিন্তু এখন বেলাপুর নানান কথায় মন তাকে ভাবাচ্ছে। বিদায় বেলায় নিশুর মা নিশুর কপালে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বললেন, স্বামীর কথা শুনিস, শ্বশুরবাড়ির মন জুগিয়ে চলিস, কোনো নালিশ যেন না শুনি। নিশুর বাবা শক্ত মানুষ, তবু মেয়ে বিদায়ের সময় মেয়ের হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন। ছেলের বাবা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদবেন না বিহাই সাহেব, আমরা বউ নিচ্ছি না, মেয়ে নিচ্ছি। আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে। কথাগুলো নিশুর মনের ক্ষতস্থানে সান্ত্বনার মলম বোলালো যেন। আর চোখে তাকিয়ে স্বামী মহাশয়কে এক ঝলকে দেখার চেষ্টা করলো নিশু, কিন্তু দাড়ির একাংশ ছাড়া আর কিছুই চোখে পড়ল না। পুরো মুখ দেখতে হলে নিশুকে মুখটা পুরোপুরি তুলতে হবে। নিশু মুখ নামিয়ে হাতের টিস্যু দিয়ে চোখের কোণ চেপে ধরল। শরীর কাঁপিয়ে কান্না আসছে ওর। ছোট্ট একটা মাইক্রোতে উঠে বসলো নিশু। তার পাশে এসে বসলো লোকটা। গা থেকে মিহি আতরের গন্ধ আসছে। নিশু মুখ নামিয়ে রেখেছে। কয়েকজন মহিলা উঠে বসলো গাড়িতে। অবশেষে চোখের সামনে নিজেদের ছোট্ট দোতলা বাড়িটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল নিশুর। 1 ঘন্টাও হয়নি, এরই মধ্যে মাইক্রোটা একটা একতলা বাড়ির সামনে এসে থামলো। পেছনের মহিলারা আগে নামলেন, তারপর নামলেন সেই স্বামী মহাশয়। একজন বোরখা পরা মহিলা এসে নিশুর হাত ধরে টানলো। আসো বউ। নিশু নিচে নামলো। ওর সাথে ওর ছোট ভাই নাহিনও এসেছে। সে নাকি আজ নিশুর সাথে এ বাড়িতে থাকবে, কাল ওর বাবার বাড়ি থেকে লোকজন আসলে চলে যাবে। ভাইকে দেখে নিশুর মনে কিছুটা সান্ত্বনা কাজ করলো। ভেবেছিল ঘরে ঢোকার সময় একটা হুড়োহুড়ি হবে, গেট ধরা নিয়ে খুব মুলোমুলি হবে, কিন্তু সেরকম কিছুই হচ্ছে না দেখে একটু অবাক হলেও স্বস্তি পেল নিশু। বিভিন্ন আত্মীয় স্বজনের বিয়েতে এসব হতে দেখছে নিশু, তবে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছে সে, যে তার বিয়ে আর 10টা বিয়ের চেয়ে অনেক আলাদা। কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াও নিশু তার নিজের বাসর ঘরে পৌঁছে গেল। এখনো তার স্বামী নামক মানুষটি এ ঘরে আসেনি। নিশু ভয়ে ভয়ে তার জন্য অপেক্ষা করছে। একটু পর সালাম শুনে নিশু সামান্য নড়ে চড়ে উঠে গুটিয়ে গেল। কোনো উত্তর করল না। পুরো ঘরময় কড়া অথচ মিষ্টি একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। নিশু আনমনেই নিজের হাতটা গালে ছোঁয়ালো। বরফের মতো ঠান্ডা, কিছুটা বোধহয় কাঁপছেও। সুঘ্রাণের উৎসাহটা কাছে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুনরায় সালাম দিল। নিশু এবারও জবাব দিল না। লোকটা এবার নিশুর 1 হাত দূরত্বে বসে পড়ল। গ্রানটা এবার নিশুর স্নায়ুর গভীরে যেন আঘাত হানল। অবচেতন মনে কোনরূপ ভাবনা আসার আগেই সুঘ্রাণের উৎসটা কথা বলে উঠল। সালাম দিলে তার উত্তর দিতে হয়, এটা ওয়াজিব। ওয়াজিব বোঝেন তো? প্রশ্ন করলে উত্তর দিতে হয়। আপনি বোধহয় একটু ক্লান্ত। আপনি কথা না বললে বাসর রাতে জরুরি কাজগুলো কিভাবে করব বলুন তো? নিশু একটা হার্টবিট মিস করলো। বাসর রাতে জরুরি কাজ? ও, বেলাপুর কথাই তাহলে সত্যি? লোকটা কত অকপটে বলে দিল কথাটা, অথচ সে নিশুকে এখনো পর্যন্ত ঠিকমতো দেখেনি পর্যন্ত। কি করে পারে এরা? লোকটা আবার বলল, আপনার বাবা বললেন আপনি নাকি খুব বাধ্য মেয়ে। বাধ্যতার কোনো লক্ষণ তো আপনার মধ্যে দেখছি না। অবাধ্যতা কিন্তু খুব খারাপ জিনিস।
নিশু চুপ করে রইল। সে মনে মনে ভাবছে, ভালো মানুষের রূপ ধরে মিষ্টি মিষ্টি কথায় আমাকে ভোলাতে পারবেন না তুমি। তোমার বাধ্য হলে তো তোমারই সুবিধে, সে কি আর আমি বুঝি না? মনে মনে বললেও মুখে কোনো উত্তর দিল না নিশু। কয়েক সেকেন্ড অপেক্ষা করে লোকটা উঠে চলে গেল। নিশু ঘোমটার আড়াল থেকে দেখল লোকটা ঘরে নেই, সে একাই বসে আছে। বসে থাকতে গিয়ে ঝিমুনি আসে নিশুর, কিন্তু সে ঘুমোবে না। তাহলেই লোকটা। খুট করে শব্দ হলো কোথাও। নিশু ঘাড় গুঁজে বসে রইল। একভাবে বসে থাকতে গিয়ে নিশুর ঘাড় ব্যথা করছে। লোকটা গেছে প্রায় ঘন্টা হতে চলল। তাকে একা রেখে গেল কোথায়? নিশু জবাব না পেয়ে রাগ করে চলে গেল নাকি? নিশু এবার সোজা হয়ে বসলো। ঘুমটা সরিয়ে পুরো ঘরটা ভালো করে দেখল। রুমটা মোটামুটি বড়ই। খাটের অদূরে একটা আলমারি আর দুটো বেতের চেয়ার পাতা রয়েছে। অন্য পাশে রয়েছে একটা বুক সেলফ আর ছোট্ট শোকেস। ব্যাস এই, কোনো টিভি বা ডিভিডি নেই। নিশু একটু দমে গেল যেন। 1 ঘন্টা পার হয়ে গেল, অথচ লোকটির কোনো খবর নেই। বাসর রাতে বউকে একা রেখে কেউ এভাবে গায়েব হয়ে যায়? এবার একটু গরম লাগছে নিশুর। চারিদিকে তাকিয়ে সুইচ খুঁজল। দরজার ঠিক পাশেই সুইচটা। নিশু উঠে দাঁড়ালো। অনেকক্ষণ বসে থাকার পর হাঁটতে ভালোই লাগছে। নিশু উঠে হাঁটাহাঁটি করতে লাগলো। হাত বাড়িয়ে ফ্যানের সুইচ অন করতে যাবার সময় দরজাটা খুলে গেল। নিশু চমকে ঘোমটাটা তুলতে গেলে লোকটা হাত তুলে ইশারা করে বলল, আমায় দেখে এত ঘোমটা টানাটানি করার দরকার নেই। কি গরম লাগছে? ফ্যান ছাড়বো? নিশু ওপর নিচ মাথা দোলালো। লোকটা ফ্যানের সুইচ টিপে দিলে ঘরময় এক প্রশান্তির বাতাস ছড়িয়ে পড়ল। লোকটার বাম হাতে একটা বক্স জাতীয় কিছু, সেটা রেখে বলল, আপনার কি খিদে পেয়েছে? জি না। নিশু এই প্রথম মুখ খুলল। বলা ভালো, মুখে কথাটা চলে এলো। লোকটা এবার হেসে ফেলল। আর নিশু প্রথমবারের মতো লক্ষ্য করল লোকটার হাসিটা বেশ সুন্দর। যাক, নিশ্চিত করলেন। আমি ভাবছিলাম না বলে কয়ে একটা বোবা মেয়ে ধরিয়ে দিল নাকি। নিশুর মুখ লালচে হলো। লোকটা বলল, আমাদের নামাজ পড়তে হবে, আর আরও 2-1টা জরুরি কাজ শেষে আপনি চাইলে ঘুমোতে পারবেন। নিশু বোকার মতো তাকালো। জরুরি কাজ? অজু আছে? জি না। সে কি? আগে বলবেন তো। যান অজু করে আসুন। ওই সে বাথরুম। নিশু হতবিহ্বল অবস্থায় পা বাড়ালো। অজু করে আসতেই দেখলো লোকটা এরই মধ্যে গুছিয়ে নিয়েছে। দুটো জায়নামাজ বিছিয়ে সামনেটাতে দাঁড়িয়ে পাঞ্জাবির গোটানো হাত সোজা করছে। নিশুকে দেখে আঙুল দিয়ে টাওয়ালে ইশারা করে বলল, তাড়াতাড়ি আসুন। নিশু মুখ মুছে আঁচল মাথায় দিলে সেটা বারবার পড়ে যেতে লাগলো। নিশু বুঝতে পারছে এটা পড়ে নামাজ পড়া কষ্টকর হবে। লোকটা ওর অবস্থা বুঝতে পেরে চট করে আলমারি খুলে একটা নতুন হিজাব বের করে ওর হাতে দিয়ে বলল, এটা পরে নিন, আর এখন থেকে এটা পরেই সবসময় নামাজ পড়বেন। আপনার জন্যই আনিয়ে রেখেছি এটা। নিশু হিজাবটা পরে নিল। লোকটা মৃদু কেশে সশব্দে তলাওয়াত শুরু করলো। নিশুর মনে হলো এরকম উচ্চারণ ও টিভি বা রেডিওতে শুনেছে। বাস্তবে কেউ যে এত সুন্দর করে কোরআন পাঠ করতে পারে তা ওর জানা ছিল না। নিশু তন্ময় হয়ে শুনতে লাগলো। ভালো লাগার দরুন নামাজটা খুবই সংক্ষিপ্ত মনে হলো, আর একটু লম্বা হলে মন্দ হতো না। লোকটি নিশুকে ইশারায় খাটে বসতে বলে নিশুর কপালে হাত রেখে বিড়বিড় করে দোয়া পড়ল। লোকটা না আলতো স্পর্শ নিশুর মধ্যে এক অপার্থিব অনুভূতি জাগিয়ে দিল। লোকটি বলল, বাসর রাতে এই কাজ দুটো জরুরি ছিল, এবার আপনি আপনার মতো বিশ্রাম নিতে পারেন। নিশু অবাক হয়ে লোকটার দিকে তাকালো। অপলক অকপট চাহিনি। লোকটা কয়েক সেকেন্ড ওকে দেখে বলল, কি দেখছেন ওভাবে? না না, মানে আমি ফজরে উঠতে পারি না। তাহলে আপনার ফজরের সময় অজুর পানি দিতে যদি না পারি তখন কি, মানে বেতের ব্যবহার? সাহস করে বলেই ফেলল নিশু। লোকটা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বেত ব্যবহার করব কিসে? নিশু ইতস্তত করে বলল, আমার উপর, মানে অজুর সময় স্ত্রীকেই তো বেত এগিয়ে দিতে হয়, তাই না? আমি আপনার কথা বুঝতে পারছি না, বেতের কথা আসছে কেন? না মানে স্বামীরা স্ত্রীকে বেত দিয়ে মারে না, সেটার কথা বলছি। আমার বেলাপুর স্বামীও আপনার মতো। গড়গড় করে মনের ভেতরকার চেপে রাখা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল নিশু। নিজেও বুঝতে পারছে না কেন লোকটাকে সব কথা বলে ফেলল। লোকটা চরম বিষয় নিয়ে কথাগুলো শুনে প্রথমে মুখ টিপে পরে দাঁত বের করে হেসেই উঠল। আর এভাবে হাসলে সেই মানুষের প্রতি ভয়টা ততটা কাজ করে না। নিশুরও মনে হলো ওর ভয়টা কিছুটা হলেও কেটে গেছে। এত চমৎকার করে যে লোক হাসতে পারে সে বউকে বেত দিয়ে মারতে পারে না। লোকটা হাসি থামিয়ে এবার গম্ভীর স্বরে বলল, তা আপনার গুণধর বোনটি বুঝি এসব বলে আপনার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে? না না, বেলাপুর দোষ নেই। বেলাপুর স্বামী ওকে এসব শিখিয়েছে। বেলাপুর অনেক কষ্ট জানেন। আমি জানি আজ আপনি মিষ্টি মিষ্টি কথা বললেও
আপনিও এইগুলিই করবেন। আর আমারও একটা দজ্জাল শাশুড়ি আছে। আমার মাকে নিয়ে একদম বাজে কথা না। এই তো ধরা পড়ল আসল রূপ। কিসের আসল রূপ? আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে, আর আমার মানে স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের নিচে। এটাই তো সূত্র, তাই না? আপনি সেই তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। ইসলাম সম্পর্কে এত অপব্যাখ্যা দিয়ে কে আপনার কান ভারী করেছে জানি না, তবে এটা মনে রাখবেন, সম্পূর্ণরূপে কোনো কিছু না জেনে সেটা সম্পর্কে মন্তব্য করা কিংবা সেটার ব্যাপারে সিদ্ধান্তে আসা চরম মূর্খতা এবং অন্যায়। আমি উল্টোপাল্টা কথা বলছি না, যা বলছি সব জেনেই বলছি। আমার খালাতো বোনের শাশুড়ি তালিম করে, ওর স্বামী জামাত করে, ওরা বেলাপুকে এসব শিখিয়েছে। স্ত্রীদের দায়িত্ব আর স্ত্রীর প্রতি শ্বশুরবাড়ির হক শিখিয়েছে, তাই নাকি? আমার খুব উপকার করেছে তারা, যার ফলে বাসর ঘরে বসে বউয়ের সাথে খোশ গল্প না জুড়ে তর্কে মেতে উঠতে হচ্ছে। শুনুন, আপনি যা জানেন তার প্রায় সবটাই ভুল। আপনার বেলাপুও ভুল জানেন। মায়ের পায়ের নিচে সকল সন্তানের মানে সব মানুষের বেহস্ত, স্বামীর পায়ের নিচে কিছুই নেই। এটা একটা ভুয়া কথা। তবে হ্যাঁ, স্বামী একজন স্ত্রীর জান্নাত যাবার অন্যতম শর্ত। 4টি কাজ যদি কোনো মেয়ে ঠিকমতো করতে পারে তবে জান্নাত যাবার পথে তার কোনো বাধা থাকবে না। 5 ওয়াক্তের ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, পূর্ণ পর্দা আর স্বামীর সন্তুষ্টি। এই 4টি শর্ত পূরণ করতে পারলে একজন মহিলাকে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে এবং প্রতিটা দরজা তাকে ডাকবে সেখান দিয়ে জান্নাতে প্রবেশ করতে। নারীদের জন্য জান্নাত পুরুষের তুলনায় সহজ, কারণ নারীদের টাকা আয়ের দায়িত্ব নেই, কাজেই সেই টাকার হিসেবও নেই। তাদের জুম্মা বলুন, ঈদ বলুন, হজ বলুন, কোনোটাই ফরজ নয়। কোনো কোটিপতি নারীরও হজ ফরজ নয়, কারণ তার হজে যেতে মাহরাম থাকার শর্ত আছে। তারপরেও মেয়েরা জাহান্নামে যাবে বেশি। কেন? নিশুর মুখ ফসকে বেরিয়ে এলো। কারণ তারা স্বামীর নাফরমানি করে আর কথায় কথায় অভিশপ্ত করে। বেশিরভাগ নারী আজ নিজ স্বামীতে সন্তুষ্ট না, তাদের চোখ অপরের ধনী বা বেশি খরচ করতে পারা স্বামীর দিকে। সব মেয়ে কিন্তু এমন না। আমি আপনাকে মিন করে কিছু বলিনি। যা বোঝা যাচ্ছে, আপনার বেলাপু আপনার মাথাটা খারাপ করে দিয়েছেন উল্টোপাল্টা হাদিসের নামে ফতোয়া ঝরে। শুনুন, সব ধানেই চাল থাকে না। জামাত আর তালিম করে বেড়ানো অল্প কিছু ভণ্ডের কারণে গোটা মুসল্লি সমাজকে তো আপনি অপবাদ দিতে পারেন না। দেশে তো ভুয়া ডাক্তারের অভাব নেই, ভুয়া পেশাবাজিও প্রচুর। কই কখনো তো ভুয়া ডাক্তারের কারণে সব ডাক্তারকে অবিশ্বাস করতে কাউকে দেখি নাই। তাহলে ভুয়া মোল্লা দেখলেই সব মোল্লার দিকে আঙুল তুলতে হবে কেন? ডাক্তারের অ্যাপ্রন পরে অডাক্তার কেউ ডাক্তার সাজলে সেই ডাক্তারেরই সাজা হয়, বাকিদের প্রশ্নবিদ্ধ করা হয় না। কিন্তু পর্দাশীলা নারীর বোরকা নকল করে কোনো বদমহিলা যখন বোরকা পরে চুরি করে, বোমা মারে, তখন ওই মহিলার শাস্তি হলেও তখন বোরকা পোশাকটাকে কটাক্ষ করা হয় এবং বোরকা পরিহিতা সকল পর্দানশীল মহিলাকে কটাক্ষ করে কথা বলা হয় কেন? এই যে ডাবল স্ট্যান্ডার্ড নীতি বলতে পারেন। আপনি এসব আমাকে বলছেন কেন? নিশু অস্বস্তির সুরে বলল। লোকটার কথা বলার ধরন, বাচনভঙ্গি নিশুর ভালো লাগছে, তবে বিষয়বস্তুটা অস্বস্তিকর। লোকটা কিছুটা দৃঢ় স্বরে বলল, বলছি কারণ ইউ আর ওয়ান অফ দেম। আপনার বেলাপুর কথায় বিশ্বাস করে আমার বাসরাতটা মাটি করে দিয়েছেন আপনি। আমার মাকে চোখে না দেখেই দজ্জাল বলছেন। সম্ভবত আপনাকে বিয়ে করানোর সময় আপনার মতামত নেওয়া হয়নি, এই কারণেই আপনি এমন করছেন। নিশু চুপ করে রইল। যদি একান্তই এই বিয়েতে আপনার মত থেকে না থাকে, আপনি স্বচ্ছন্দে লিভ নিতে পারেন। ইসলামে জবরদস্তি বলে কোনো কথা নেই। নিশু দৃশ্যতেই চমকে উঠল। লোকটির তুলনামূলক নরম সুরে বলল, মুগিশ আর বারিরা নামে 2 জন স্বামী স্ত্রী ছিল। মুগিশ একজন হাবশী কৃতদাস ছিল। মুগিশ তার স্ত্রী বারিরাকে যতটাই ভালোবাসত, বারিরা ততটাই স্বামী মুগিশের প্রতি বিতৃষ্ণা পোষণ করত। মদিনার অলিতে গলিতে মুগিশ বারিরার পেছন পেছন কেঁদে ফিরত আর অশ্রুতে তার দাড়ি ভিজিয়ে যেত। এসব দেখে একবার রাসুল শাহ বারিরাকে বলেন, তুমি যদি তার কাছে ফিরে যেতে তো বড় ভালো হতো। বারিরা বলল, হে আল্লাহর রাসুল শাহ, আপনি কি আমাকে এই কাজে নির্দেশ দিচ্ছেন? রাসুল শাহ বললেন, না, আমি সুপারিশ করছি। বারিরা তখন বলল, আমার এটা কোনো দরকার নেই, এই হাদিসটা বেখারির হাদিস। দেখুন না রাসুল শাহ, এর একটি নির্দেশ বারিরাকে মুগিশের কাছে ফিরে যেতে বাধ্য করত। কিন্তু রাসুল শাহ কখনো কোনো স্ত্রীকে তার মনের ইচ্ছের বিরুদ্ধে স্বামীর সংসার করতে বাধ্য করেননি। জোর করে করানো বিয়ে তিনি ভেঙে দিয়েছেন। বরং তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। এটাও সহিহ সনদে বর্ণিত। এর মানে কি? তার মানে স্বামীর ভালোত্বের সনদ স্ত্রীর কাছ থেকে নিতে হবে।
আমাদের সবাই বাইরে খুবই অমায়িক থাকি, বন্ধুপাপাপন্ন থাকি। কেবল বউয়ের কাছে এলেই স্বামীর আসল চরিত্রটা প্রকাশ পায়। তাই স্ত্রীর দেওয়া সার্টিফিকেটটাই তিনি পুরুষের ভালো মন্দ যাচাইয়ের মাধ্যমে করেছেন। সেখানে বেদ ব্যবহারের প্রশ্ন আসে কিভাবে? এসব কিছু বলে ইসলাম সম্পর্কে মানুষকে ধোকায় রাখা হয়, কারণ যেই ইসলামের সৌন্দর্য জানবে সেই ইসলামের দিকে আকর্ষিত হবে। যেমন আজকে পাশ্চাত্যের মেয়েরা হচ্ছে। স্বাধীনতার নামে তাদের যে ব্যবহার করা হচ্ছিল এটা তারা দেরিতে হলেও বুঝতে পেরেছে। কেবল আমাদের দেশের অনেক মেয়েই এখনো এটা বুঝতে পারছে না। নিশু চোখ তুলে তাকালো। ওর মনে হলো ওর সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তার কাছে ওর ক্ষমা চাওয়া উচিত, কারণ কথায় কথায় সে অনেক কড়া কথা বলে ফেলেছে। কিন্তু নিশু সংকোচে কিছু বলতে পারল না। লোকটা জায়নামাজ ভাঁজ করে কিছুটা হতাশাবাক্য কণ্ঠে বলল, আপনি এই রুমে বিশ্রাম নিন, আমি আম্মার কাছে যাচ্ছি। আপনাকে আর কষ্টে ফেলতে চাচ্ছি না। টেবিলে ওই বক্সটাতে কিছু খাবার রয়েছে আর জগে পানি, খেয়ে নেবেন। লোকটা দরজার দিকে পা বাড়ালো। লোকটা বাইরে চলে গেলে নিশু চুপচাপ বসে ভাবতে লাগলো কোথাও কিছু একটা ভুল হচ্ছে। লোকটার ব্যবহার যথেষ্ট মার্জিত, কথাবার্তাও সুন্দর। নিশ্চয়ই বেলা আপুরে বুঝতে কোথাও ভুল হয়েছে। বেলা আপার ধারণা যে ভুল তা লোকটার বয়স আন্দাজেও বোঝা যায়, কারণ বেলা আপার বক্তব্য অনুযায়ী লোকটাকে দেখতে অতটা বয়স্কও মনে হয় না, অথচ বেলা আপার দৃষ্টিতে সে বুড়া। লোকটাকে সে কোনোভাবেই বুড়োদের দলে ফেলতে পারছে না। আসলে তার বয়স কত কে জানে, দাড়ির জন্য হয়তো বেশি লাগে, কিন্তু তার বলিষ্ঠ অবয়ব তো বলে অন্য কথা। ভেবে নিশু একাকেই লাজরাঙা হলো। এমন সময় লোকটা আবার ঘরে ঢুকলো। নিশু মুখ তুলে তাকালো। লোকটা আপন মনেই বলতে লাগলো, এ সময় বাইরে গিয়ে নতুন কোনো গল্পের জন্ম দিতে চায় না। আমার অসুস্থ মা অযথাই টেনশনে পড়ে যাবে। আশা করি আপনিও ব্যাপারটা মনে রেখে চলার চেষ্টা করবেন। নিন, এবার শুয়ে পড়ুন। বলে লোকটা শুয়ে পড়ল। নিশু আর কথা না বাড়িয়ে চুপ করে বিছানায় এসে বসল। লোকটা মাঝখানে কোলবালিশটা রেখে ওপাশে মুখ দিয়ে শুয়ে পড়েছে। অগত্যা নিশুকেও এপাশে গুটিসুটি মেরে শুতে হলো, কারণ এই ঘরে দ্বিতীয় কোনো খাট বা সোফা নেই যেটাতে একজন মানুষ প্রয়োজনে শুতে পারবে। অপরিচিত জায়গায় নিশুর ঘুম আসে না, তার উপর পাশে ওই লোকটা শুয়ে আছে। তাকে ঠিক কতটুকু বিশ্বাস করা যায় আসলে? শুয়ে শুয়ে ভাবতে লাগলো নিশু। লোকটার কথাবার্তা এক অদ্ভুত শান্তভাব বজায় রাখলেও কণ্ঠের দৃঢ়তা কানে বাজে। নিশু ঘাড় ফিরিয়ে সতর্ক যোগে তার পাশে তাকালো। মিহি নাক ডাকার শব্দ আসছে লোকটার দিক থেকে। হঠাৎ কি মনে হতে লোকটার ঘুমন্ত মুখটা ভালো করে দেখার চেষ্টা করলো নিশু। জেগে থাকা অবস্থায় সরাসরি তাকাতে সংকোচ হয়। লোকটার চাহনি বড় অদ্ভুত। যখন তাকায় তখন মনে হয় চোখের ভেতর দিয়ে অন্তর পর্যন্ত দেখে ফেলেছে। অন্তর্ভীতি দৃষ্টি যাকে বলে। লোকটার বয়সটাও নিশুর জন্য রহস্যময়। কখনো মনে হয় 30-এর আশেপাশে, আবার কখনো মনে হয় 40-এর উপরেও হতে পারে। আবার আরেক মন বলে দাঁড়ির জন্য লোকটাকে একটু এইজড মনে হয়। লোকটার বয়স মনে হয় খুব বেশি না। বেলা আপু ওকে একটু না অনেকখানি বাড়িয়ে বলেছে। নিশু উপর হয়ে হাতের তালুর উপর থুতনির ভর রেখে লোকটাকে জরিপ করতে লাগলো। আচ্ছা, ওটা কি? লোকটার ঠোঁটের কোণটা নিচের দিকে সামান্য বাঁকানো। রাগী? কি জানি, হতেও পারে। বাতাসে দাঁড়িয়েগুলো ওড়ার সময় নিশুর চোখে পড়লো একটা বড় কাটা দাগ। ঠোঁটের বাঁকানো কোণটা থেকে থুতনির নিচ পর্যন্ত গভীর কাটা দাগটার কারণে লোকটার চেহারার মধ্যে একটা রাগী ভাব ফুটে উঠেছে। কিভাবে কাটলো? নিশু কোনো কিছু না ভেবেই কাটা দাগটা আরো ভালো করে দেখার জন্য মনের অজান্তেই লোকটার সীমানায় ঢুকে পড়ল। নিশুর তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ল ঘুমন্ত লোকটার মুখে। আচ্ছা, লোকটার নামটা যেন কি? নিশু মনে করার চেষ্টা করলো। তারপর ঘুমন্ত লোকটার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে খেলার ছলে জিজ্ঞেস করলো, নাম কি? প্রায় সাথে সাথেই লোকটার চোখ খুলে গেল। সে বলল, খালিদ সাইফুল্লাহ। নিশু বিষম চমকে থুতনি থেকে হাত সরিয়ে দ্রুত পিছু হটতে গেল। ততক্ষণে ওর কবজি চেপে ধরেছে খালিদ। কি হচ্ছিল এখানে? কিছু না। আপনার গালে মশা। মিথ্যা বলাটা কিন্তু একদম পছন্দ করি না। ঠাট্টা করেও মিথ্যা বলতে হয় না, জানেন না? সবসময় সত্য বলতে চেষ্টা করবেন। জানেন তো, রসুল শাহ বলেছেন যে ব্যক্তি সত্য বলে বা সবসময় সত্য বলতে চেষ্টা করে তার নাম সিদ্দিকের তালিকায় লেখা হয়। সিদ্দিক কারা? জান্নাতি যারা জান্নাতে যেতে চান না। হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। এভাবে চুরি করে দেখার মানে কি? এখন যদি আপনি ঘুমোতেন আর আমি এভাবে দেখতাম তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? বলতেন মোল্লার লোভ জেগেছিল, তাই না? একই কাজ আমরা করলে দোষ আর নন মোল্লারা করলে সেটা হয় কৌতূহল। বলে নিশুর হাত ছেড়ে দিল খালিদ। নিশু নিজের কবজিতে হাত বুলিয়ে বলল, আমি কি তাই বলেছি?
বলতে আর বাকি রেখেছেন কি? যারে দেখতে নারী তার চলন বাঁকাই মনে হয়। যাক, ঘুমান, ফজরে ডেকে দেব। এক ডাকে উঠে যাওয়ার চেষ্টা করবেন, নতুবা বিপরীতে হিত হতে পারে। মানে মানে ঘুম না ভাঙার সুযোগে অন্য ভাব নেব, সেটাই বলে দিলাম, বলে পাশ ফিরে শুয়ে নাক ডাকতে লাগলো খালিদ। ভীরু চোখে ওর দিকে চেয়ে রইল নিশু। মনে মনে দোয়া চাইল যেন ফজরে ঘুম ভেঙে যায়। ভাবতে ভাবতে চোখ লেগে এলো নিশুর। চোখ মেলতেই দেখলো চারিদিকে ঝলমলে রোদ। ধর্মড়িয়ে উঠে বসলো সে। চোখেতে এক নজরে ঘড়ি দেখে নিল 8:30। ইস, মরার মতো ঘুমিয়েছে। নিজের দিকে তাকালো সে। শাড়ি দলা পাকিয়ে কি বিশ্রী অবস্থা। এমনিতেই শাড়ি পরার অভ্যেস নেই ওর। কোনো মতে শাড়ি সামলেই বিছানা ছাড়লো সে। ফ্রেশ হয়ে ঘর ছেড়ে বেরোতে যাবে, তখনই খালিদ ঢুকলো। ঘুম ভাঙলো তাহলে? ইয়ে মানে আপনি কি ডেকেছিলেন? ডাকিনি মানে? কতভাবে ডাকলাম? এত গভীর ঘুম তো ভালো না। যান, কাজাটা আদায় করে নিন। এই 8:30টার সময়? ঘুমের কারণে নামাজ ছুটে গেলে ঘুম ভাঙা মাত্রই প্রথম কাজ নামাজটা আদায় করা। 8:30 9টা কোনো কথা নয়। যান, পড়ে নিন, একসাথে নাস্তা করব। নিশু বিরস মুখে ফের ঘরে ঢুকে পড়ল। নিশু পায়ে পড়ে শাশুড়ির ঘরে ঢুকে দেখলো খালিদ পরম যত্নে তার মাকে খাওয়াচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটা দেখল। খাওয়ানো শেষে দূরে রাখা পানির গ্লাসটা নিতে খালিদ নিজেই উঠল। তবু নিশুকে বলল না দিতে। ব্যাপারটা খেয়াল করলো নিশু। ও গ্লাসের পাশেই দাঁড়িয়েছিল, ওকে বললেই পারত। তার মানে নিশুর গতরাতে বলা কথাটা সে পুষে রেখেছে। ওর বাবার কানে না দিলেই হয়। বাবার যে চণ্ডাল রাগ। নাস্তা শেষে নিশুকে ইশারায় ডাকলো শাশুড়ি। ততক্ষণে খালিদ তাকে বসতে বলে নাস্তার প্লেট গ্লাস নিয়ে বেরিয়ে গেল। নিশু শাশুড়ির সামনে গিয়ে বসলে শাশুড়ি ওর হাত ধরে বলল, কেমন লাগছে মা তোমার নতুন সংসার? নিশু মুখ নিচু করে বলল, আমি এত কিছু বুঝতে পারছি না। এত হঠাৎ করেই এসব হয়ে যাবে বুঝতে পারিনি। শাশুড়ি মুচকি হেসে নিশুর থুতনি নেড়ে সেই আঙুলে চুমু খেয়ে বললেন, আমার সোনার ছেলের রিজিক তোমার সাথে বাঁধা, নইলে বিয়ের জন্য রাজি হচ্ছিল না। ওর বাবা যেদিন তোমাকে দেখতে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করলো, সেদিন আমি বলুক হয়ে পাঠালাম। আর এক দেখাতেই তোমাকে পছন্দ করে বিয়ের জন্য রাজি হয়ে গেল আমার ছেলেটা। এগুলো হলো রিজিকের ইশারা। তোমার বাবার কথায় তোমার শ্বশুরও আর একটু ভরসা পেল। কি বলেছিলেন বাবা? তিনি বলেছিলেন, আমার মেয়ে এই যুগের মেয়েদের মতো না, খুবই বাধ্য মেয়ে আমার, ওকে নিয়ে আমি গর্ব করি। এসব শুনে আমার খালিদও নরম হলো। শাশুড়ির সাথে কথা শেষ করে ঘরে ঢুকতেই ওর সেলফোন বাজলো। নিশু অবাক হলো। পায়েল এ সময়? নিশু ফোনটা কানে ঠেকালে কি করে। কিরে পায়েল, তুই এ সময় তো কখনো ফোন দিস না। কখনো দেই না বলে কি দিতে পারবো না? এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? কি আর হবে, আমি চলে এসেছি। মানে? নিশু অবাক হলো। মানে আমি ওর সংসার ছেড়ে চলে এসেছি। ও আমাকে আর আদিলকে নিয়ে সন্দেহ করে। হঠাৎ এত ফ্রেন্ডলি চলতি তোরা, ওসব শো অফ তুই বুঝবি না। সে গেট টুগেদার করবে, হ্যান করবে, ত্যান করবে বলে আবার আমাকে নিয়ে ছোক ছোক করবে। আদিল আমাকে ফোন করে কেন? এটাই তার প্রশ্ন। বল, এ যুগে এসব কেন কোনো কথা? আমরা সবাই ফ্রি মাইন্ডে মিশতাম বিয়ের আগে থেকেই। তখন তো কিছু বলতো না, এখন কেন সন্দেহ করে? আমিও এবার ওকে উচিত শিক্ষা দেব। পা ধরে সরি না বললে যাব না। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? শাহিন ভাই যখন পছন্দ করে না তো বাদ দে এসব বন্ধুত্ব। তুইও তো দেখি মান্দাতা আমলের ধ্যান ধারণা নিয়ে বসে আছিস। নাকি মোল্লা বাড়ি গিয়ে তুইও মোল্লা হয়ে গেলি? ওর জন্য আমি কেন নিজের স্বাদ আহ্লাদ বাদ দেব? তাছাড়া এসব ওর হীনমন্যতা। আমি রাখি পায়েল। আর শোন, এটা আমার শ্বশুর বাড়ি, যখন তখন ফোন দিস না। ফোন রেখে একটু বিরক্তই হলো নিশু। স্বামীকে রাগিয়ে হলেও বন্ধুত্ব রক্ষা করতে হবে। এটা কেমন কালচার? ফোন রাখতেই দেখলো খালিদ নাস্তা খাবার জন্য ওকে ডাকছে। নিশু এগিয়ে গিয়ে দেখলো ফ্লোরে একটা ছোট্ট দস্তরখানা বিছিয়ে তাতে গ্লাস প্লেট সাজিয়ে রাখা হয়েছে। খালিদ নাস্তার প্যাকেট খুলে পরোটা আর সবজি ভাজি বের করে প্লেটে ঢাললো। নিশু হাঁটু মুড়ে নামাজের ভঙ্গিতে বসলো। ওর নিচে বসে অভ্যেস নেই। বাসায় ছোট্ট ডাইনিং টেবিলটাতেই ওরা খাওয়া দাওয়া সারত। ওর আড়ষ্ট ভঙ্গিমা দেখে খালিদ মৃদু হেসে বলল, কি বসতে কষ্ট হচ্ছে? নিশু জবাব দিল না। খালিদ বলল, অভ্যেস হয়ে যাবে। আমাদের রাসুল শাহ জীবনে কোনোদিন চেয়ার টেবিলে খান নাই, আর আমরা তার উম্মত হয়ে চেয়ার টেবিল ছাড়া বসতে পারি না। এটা তো উম্মতের বৈশিষ্ট্য না। উম্মত মানে অনুসারী। তাকে কি পারফেক্টলি অনুসরণ করতে পারছি? তাহলে কারো বাড়িতে চেয়ার টেবিল থাকাটা কি দোষের? চেয়ার টেবিল থাকাটা হয়তো দোষের না, তবে সেটা ছাড়া খেতে না পারাটা অবশ্যই দোষের।
মানুষকে মাটির সঙ্গে সবসময় সম্পর্ক রাখতে হবে, কারণ সে এই মাটি থেকেই তৈরি, আবার মৃত্যুর পরও এই মাটিতেই মিশে যাবে। মাটিকে এত অপছন্দ করা তো উচিত না। নিশি কিছু বলল না। বিকেলে খালিদের এক বন্ধু আর স্ত্রী এলো বউ দেখতে। খালিদ ওর বউকে ভেতরে পাঠিয়ে দিল নিশুর সাথে দেখা করার জন্য। নিশুকে দেখে মহিলাটি সালাম দিল, মুসাফা করলো। মহিলা বোরকা নেকাব ছড়াতেই নিশু অবাক হলো। মহিলা বেশ সুন্দরী দেখতে। নিশুর নিজেকে ম্লান মনে হলো ওনার সামনে। মহিলাটির সাথে খানিকক্ষণ কথা বলার পর নিশু বুঝতে পারলো মহিলাটি শুধু সুন্দরীই নয়, রীতিমতো শিক্ষিতাও। এক পর্যায়ে নীলু থাকতে না পেরে বলেই বসলো, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষিত মেয়ে হয়েও একজন হুজুরের জীবন সঙ্গিনী কিভাবে হলেন? বিয়েটা কি পারিবারিক? মেয়েটা হেসে ফেলে বলল, আপনার বয়স বেশ কম, তাই এখনো পৃথিবীর স্বরূপটা বুঝতে পারছেন না। আমাদের চারপাশটা বড় বেশি সাজানো আর মেকি। মানুষ থেকে শুরু করে প্রতিটা জিনিস নকল, আলগা ঠোঁটে মোড়ানো। আমরা বাইরে এক রূপ ধারণ করে থাকি আর ঘরে আর এক রূপ। আমি নকলের ভিড়ে একজন আসল মানুষকে পেতে চেয়েছিলাম। শার্ট প্যান্ট, কোট টাই আর পারফিউমের আড়ালে কোনো অমানুষকে নয়, সত্যিকারের একজন মানুষ, আল্লাহর খাঁটি বান্দা। আপনি হয়তো শুনলে অবাক হবেন, আমার বিয়ে আপনার স্বামীর সাথে ঠিক হয়েছিল। আমি ওনাকে দেখিনি, কিন্তু ওনার অনেক গুণের কথা জানি। শুধু তার গুণপনায়ও মুগ্ধ হয়েই তাকে বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু রিজিকটাই আসল। আপনার শাশুড়ি তখন মারাত্মক রকম অসুস্থ হয়ে পড়ায় বিয়ের কথাবার্তাটা অনেক দূর এগিয়েও থেমে যায়। আপনার স্বামী তার দায়িত্বশীলতার পরিচয় অন্যভাবে দিলেন। তার ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিলেন। আমি আমার স্বামীকে পেয়ে সুখী। তার কারি কারি টাকা না থাকতে পারে, কিন্তু সুন্দর একটা মন আছে। আমি ওটাই চেয়েছিলাম। আপনার স্বামী তার মায়ের দিকে তাকিয়ে বিয়েতে রাজিও হচ্ছিলেন না। পরে শুনলাম আপনার সাথে বিয়েতে উনি রাজি হয়েছেন। বুঝলাম আপনার সাথে ওনার রিজিক বাঁধা ছিল। আপনি পরম সৌভাগ্যবান যে খালিদ ভাইয়ের মতো এমন চমৎকার পরোপকারী মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। আমার স্বামী আর খালিদ ভাই ছেলেবেলার বন্ধু। আমি আমার স্বামীর কাছেই শুনেছি খালিদ ভাইয়ের সততার গল্প। যারা বলে সংসারে টাকা ছাড়া জীবন অচল, তাদের জন্য সংসারে টাকাওয়ালা অমানুষের অভাব নেই। আপনি আল্লাহর কাছে শুকরিয়া করবেন যে তিনি একজন খাঁটি মানুষ আপনাকে মিলিয়ে দিয়েছেন। নিশু নীরবে শুধু শুনে গেল। এই মহিলার সাথে বিয়ে হলে খালিদ একটা সুন্দরী গুণবতী বউ পেত, কিন্তু আল্লাহ তার বদলে ওকে খালিদকে মিলিয়ে দিলেন। খালিদ কি পেল আসলে? এমন সময় বাইরে থেকে দরজা টোকা দেওয়ার শব্দে মহিলা দ্রুত তার বোরকা নিকাবে নিজেকে কালো দাঁড়গাকে পরিণত করলো। কে বলবে যে এর আড়ালে একজন চমৎকার রমণী আছে? মহিলা যাবার আগে নিশুকে জড়িয়ে ধরে আরো কিছু নসিহত করে তার বাসায় যাবার দাওয়াত দিয়ে চলে গেলেন। মেহমান চলে যাবার পর নিশু অবাক হয়ে দেখলো খালিদ নিজেই এটো গ্লাস প্লেট গোছাচ্ছে। নিশুর রাগ হয়ে গেল। সে কি নিশুকে বলতে পারতো না? সন্ধ্যার পরপরই নিশুর বাবা এলেন। খালিদ তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে বসালো। বাবাকে ডেকে দিল। খালিদের বাবা বেআই সাহেবকে পেয়ে খোশ গল্প জুড়ে দিলেন। আধা ঘন্টা পর নিশু জানতে পারলো বাবা ওকে নিতে এসেছিলেন। নিশু কিছুটা থমকে গেল যখন খালিদ বলল, আপনার কাপড় গুছিয়ে নিন, আপনার বাবা আপনাকে নিতে এসেছেন। যান, 2-4 দিন বেরিয়ে আসুন। আপনি যাবেন না? আপনি তো জানেন আম্মা অসুস্থ। আম্মাকে রেখে কোথাও যাওয়া কি সম্ভব? তাছাড়া আম্মার সমস্ত দেখাশোনা তো আমাকেই করতে হয়। আমার কি যাওয়া উচিত? আপনি বলুন। বরং আপনি যান, আমি অনুমতি দিচ্ছি। স্বচ্ছন্দে বেরিয়ে আসুন। যখন আসতে ইচ্ছে করবে ফোন দেবেন, আমি গিয়ে নিয়ে আসব। বরাবরের মতো ছেলে মানুষের ঝোঁকে নিশু বলে বসল, যদি আসতে ইচ্ছে না করে তো থেকে যাব। খালিদ অন্যদিকে তাকিয়ে বলল, কারো মনের উপর কখনো জোর চলে না, যেমন আপনার ইচ্ছে। নিশুর রাগের আগুনে যেন ঘি পড়ল। তাতে দাঁত চেপে বলল, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে। খালিদ ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাতের খানাপিনা শেষে বাবা নিশুকে বলল, কই রে মা, চল, রাত হয়ে যাচ্ছে। বেআই সাহেব, 2 দিন পরে নিশুকে আমি দিয়ে যাব। জি আচ্ছা ভাই সাহেব, কিছু মনে করবেন না। খালিদেরও সাথে যাওয়া দরকার ছিল। এই ছেলে আবার মায়ের নেওয়াটা। ওর মা অসুস্থ হওয়ার পর থেকে ছেলেটা মায়ের জন্য পাগলের মতো খাটছে। নিশু কাছেই দাঁড়িয়েছিল। বাবা তাড়া দিলেন, কই রে মা, তাড়াতাড়ি আয়। আমি যাব না বাবা। নিশুর কথা শুনে 2 বৃদ্ধ একসাথে চমকে তাকালেন। যাবি না মানে? নিশুর বাবা বললেন, আমার শাশুড়ি অসুস্থ, উনি একা হাতে সব করবেন আর আমি বেড়াবো? ব্যাপারটা কেমন স্বার্থপরের মতো হয়ে গেল না? মা সুস্থ হলে পরে ওনাকে সাথে নিয়ে যাব। আজ থাক বাবা।
নিশুর বাবার চোখে পানি চলে এলো। তুই আমার মনটা আজ বড় করে দিলি মা। ভেবেছিলাম তুই হয়তো আমার উপর রাগ হয়ে আছিস, কিন্তু তোর কথা শুনে আমার সব টেনশন চলে গেছে। শ্বশুর সাহেবও খুশি হয়ে নিশুর মাথায় হাত রেখে বললেন, কি বেহা সাহেব, বলিনি মেয়ে আমাদের হয়ে গেছে? রাতে খালিদ জিজ্ঞাসা করলো, বাবার সাথে গেলেন না যে? কেন, কষ্ট হচ্ছে যায়নি বলে, নাকি বিছানার অর্ধেকটা ছেড়ে দিতে হচ্ছে বলে? আরে এই বিছানা তো পুরোটাই আপনার, আমি মানুষটাও। থাক, ধন্যবাদ, লাগবে না। নিশু উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। পরদিন সকালে খালিদের জন্য চমক অপেক্ষা করছিল। নিশুর ওর আগেই উঠে নামাজ পড়তে বসে গেছে। নামাজ শেষে অন্যান্য দিনের মতো শুয়ে না থেকে সোজা রান্নাঘরে চলে গেছে। নাস্তা তৈরি করে শাশুড়িকে নাস্তা খাইয়ে দেবার সময় খালিদ ঘরে ঢুকেও কিছু না বলে বেরিয়ে গেল। এরপর দুপুরে রান্নাসহ ঘর গোছানো অন্যান্য টুকিটাকি কাজ নিশু নিজের হাতেই করল। সন্ধ্যের নামাজ সেরে পোশাক বদলে সুন্দর একটা মেরুন রাঙা শাড়ি পরল। চোখে কাজল দিল, পারফিউম দিল না, কারণ শুনেছে সুগন্ধি ব্যবহার মেয়েদের জন্য হারাম। রাতে খালিদের হাতে 1 কাপ চা ধরিয়ে দিলে খালিদ বলল, আমাকে তো পুরো বেকার করে দিয়েছেন। একদিনে এত কাজ একা করতে গেলেন কেন? আমার ইচ্ছে। কেন বেকার হবেন কেন? আপনার স্কুলের কোনো কাজ নেই? কাজ আছে, তবে অল্প। খালিদ চায়ে চুমুক দিয়ে তৃপ্তির সাথে আহ করে উঠল। নিশু চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। খালিদ চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমিয়েছেন? না। কেন? গতরাতে আসলে কি দেখিয়েছিলেন বলুন তো? আপনার চিবুকের উপর কাটা দাগটা, আর কিছু না। কাটা দাগটা আমার ডান পিঠে চিহ্ন। ছেলেবেলায় খুব ডান পিঠে ছিলাম, গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। 8টা সেলাই পড়েছিল। নিশু কোনো জবাব দিল না। খালিদ হঠাৎ কোলবালিশ সরিয়ে নিশুর পাশে চলে এলো। বাবার সাথে গেলে না যে? নিশু জবাব না দিয়ে তাকালো খালিদের দিকে। রাত প্রায় 12টা। চোখটা প্রায় লেগে এসেছিল নিশুর। ঠিক তখনই মোবাইলের রিংটোনের শব্দে নিশুর ঘুম ছুটে গেল। খালিদের উত্তেজিত কণ্ঠ শুনে নিশু সংকুচিত হলো। খালিদ ফোন রেখেই উঠে শার্টটা হাতে নিল। নিশু সাথে সাথেই উঠে বসলো। এত রাতে কোথায় যাচ্ছেন? আমি একটু বাইরে যাচ্ছি, তুমি আব্বা আম্মার দিকে খেয়াল রেখো। এসো, দরজাটা ভেতর থেকে ভালো করে আটকে দাও। বলে খালিদ পা বাড়াতেই নিশু ছুটে এসে খালিদের সামনে পথ রোধ করলো। কে ফোন করলো? ফোন পেয়েই এত রাতে কোথায় যাচ্ছেন? এসব না বললে আমি আপনাকে যেতে দেব না। খালিদ শান্ত চোখে তাকালো নিশুর দিকে। নিশু দুহাতে খালিদের শার্ট মুঠো করে ধরে আছে। ফিরে এসে সব বলবো, এখন যেতে দাও। খালিদ আগে বাড়তে গিয়েও নিশুর বাহুতে বাধাপ্রাপ্ত হলো, কিন্তু সেটা উপভোগ করার মতো সময় বা পরিস্থিতি কোনোটাই অনুকূলে নেই। নিশু কিশোরী সুলভ জেদ করতে লাগলো, না, এত রাতে আপনি যাবেন না। খালিদ ধীরে ধীরে ওর হাত দুটো ছাড়িয়ে দিয়ে বলল, তোমাদের বাসা থেকে ফোন এসেছে। তোমাদের পেছনের বারান্দার গ্রিল কেটে চুরি হয়েছে। আমি সেখানেই যাচ্ছি। নিশু চমকে উঠে খালিদকে আঁকড়ে ধরল। আমিও যাব সেখানে, প্রশ্নই ওঠে না। এত রাতে তোমাকে নিলে বিপদ আরো বাড়বে। আগে আমি যাই, দেখি কি অবস্থা, তারপর কাল তুমি যেও। এখন এসো, গেট আটকাও। আমি বেশি দেরি করব না। খালিদ চলে যাওয়ার পর নিশুর বুকটা ডিপডিপ করতে লাগলো। বাসা থেকে ওকে ফোন না দিয়ে খালিদকে ফোন কেন দিল ভেবে পাচ্ছে না নিশু। মনটা ছটপট করছে ওর। কারো কোনো ক্ষতি হয়নি তো? হঠাৎ মনে পড়লো, ও বোকার মতো বসে না থেকে বাবাকেই তো ফোন দিতে পারে। কি আশ্চর্য, এই সহজ বুদ্ধিটা মাথায় আসলো না কেন? নিশু আর থাকতে না পেরে বাবার মোবাইলে ফোন দিল। সামনে রিং বাজছে, কিন্তু কেউ ফোন ধরছে না। একটু পরেই ফোনটা কেউ ধরলো। কে? নিশু। হাশেমের কণ্ঠ শুনে নিশুর বুকটা ছ্যাঁত করে উঠল। জি, আপনি? আমার বাবা কই? এটা তো তার ফোন। তুমি খবর পাওনি? নিশুর হার্টবিট বেড়ে গেল। কিসের খবর? হ্যাঁ, শুনেছি যে আমাদের বাসায় চুরি হয়েছে। খালিদ তো সেটা শুনেই। শুধু এটুকু শুনেছ? চুরি না, ডাকাতি হয়েছে। তোমার বাবা তো মারাত্মকভাবে জখম হয়েছে, বাঁচে কিনা সন্দেহ। আর তোমার মায়ের কি হয়েছে? এসব কি বলছেন আপনি? নিশু হাউমাউ করে কেঁদে উঠল। তোমাকে এসব কেন জানানো হয়নি আমি বুঝতে পারছি না। তুমি সব শুনে এখনো বসে আছো? আমি কার সাথে আসবো হাশেম ভাই? ও তো একাই চলে গেল আমাকে না নিয়ে, এমনকি আমাকে কিছু জানায়নি পর্যন্ত। সে কি? তুমি বললে আমি আসতে পারি। আচ্ছা, আমি এখনই আসছি, তুমি তৈরি থাকো। ফোন কেটেই হাশেম তার এক বন্ধুকে ফোন করলো। দোস্ত, তোর গাড়িটা একটু লাগবে 10 মিনিটের জন্য। নিশু ফোন রেখে পড়িমড়ি করে ছুটল শ্বশুরকে ডাকার জন্য। শাশুড়ি অসুস্থ, তাই তাকে কিছু বলল না, কেবল শ্বশুরকে আস্তে করে ডেকে বাইরে এনে সব জানাতেই তিনি চমকে উঠে বললেন, তুমি একা যাবে? তোমার একা যাওয়াটা ঠিক হবে না বৌমা।
বাবা, হাশেম ভাই আমাদের সুপরিচিত, দূর সম্পর্কের ভাই হয়। সে আমাদের পাশের বাড়িতেই থাকে, খুব বিশ্বস্ত লোক। ওদিকে বাবা কেমন আছে আমি জানি না, হয়তো এতক্ষণে। আমি দেরি করলে হয়তো বাবাকে পাবো না, বলে নিশু কাঁদতে শুরু করলো। এরই মধ্যে বেল বাজলে নিশু দৌড়ে গেল। খালিদের বাবা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি পরিস্থিতির বিচারে তিনি নিশুকে আটকাতেও পারছেন না। অপরিচিত একটা লোকের সাথে নিশুকে ছেড়ে দিতে মনও চাইছে না। খালিদ শুনলে খুব রাগ করবে। কিন্তু নিশু কাঁদতে কাঁদতে হাশেমের আনা টোটার পিছনে উঠে বসলো, আর খালিদের বৃদ্ধ বাবার চোখের সামনে দিয়ে গাড়িটা রওনা হয়ে গেল। নিশু চলে গেলে খালিদের বাবা নিজেকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন যে নিশুদের বাড়ি খুব একটা দূর না, মাত্র 10-12 মিনিটের পথ। ছেলেটাও নিশুর পাশের বাড়িতেই থাকে। নিশুর ভাষ্যমতে এসে খুবই ভালো মানুষ, ইনশাআল্লাহ কোনো বিপদের ভয় নেই। কিন্তু তবু একজন গায়ের মাহরামের সাথে ওকে এভাবে যেতে দেওয়া কি ঠিক হলো? কিন্তু তিনিই বা কি করবেন? এসব কথা শুনে তিনি নিজের মাথায় ঠিক রাখতে পারছিলেন না। নিশু চলে যাবার পর বৃদ্ধের মনটা খচখচ করতে লাগলো। খালিদ রাগ না করলেই হলো, যে রাগী ছেলে। শ্বশুরকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিল খালিদ। এইমাত্র তাকে স্থানীয় ফার্মেসি থেকে লোক আনিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাত তেমন গুরুতর না। খালিদ এবার তাকে প্রশ্ন করলো, কি হয়েছিল বলুন তো? নিশুর বাবা সংক্ষেপে যা বললেন তার সারমর্ম হলো, বাড়িতে চোর ঢুকেছে। এটা টের পাবার পরই তিনি হইচই শুরু করে দেন, আর তখনই তার দিকে কাঠের চেয়ার ছুঁড়ে মারা হলে তিনি নিজেকে বাঁচাতে গিয়ে পা স্লিপ করে পড়ে যান আর কপালে আঘাত পান। ততক্ষণে চোর পগার পার। চিৎকার শুনে নিশুর মা বাইরে এসে স্বামীকে মাটিতে শায়িত অবস্থায় দেখে বিকট চিৎকার দেন। তারপর থেকে তার নাকি বুক ব্যথা করছে। সব শুনে খালিদ আল্লাহর শকর করলো যে পরিস্থিতি এর চেয়ে খারাপ হতে পারত। সে জানালো আগামীকাল স্কুল থেকে ফিরে মিস্ত্রি ডাকিয়ে পেছনের বারান্দায় ভারী গ্রিল দিয়ে নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করতে হবে। খালিদ ঘড়ি দেখল, 12:30টার কিছু বেশি। বাড়ি যাওয়ার দরকার। ওইদিকে নিশু টেনশন করছে। নিশুর বাবা চা খাওয়ার জন্য পিড়াপিড়ি করলে খালিদ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করলো। গাড়ি থামালেন কেন হাশেম ভাই? কান্না বন্ধ করে ভীত স্বরে প্রশ্ন করলো নিশু। এতক্ষণ হাপুস নয়নে কাঁদছিল সে। গাড়িটা পথের উপর থামতে দেখে ও ভয় পেয়ে গেল। আশেপাশে বেশিরভাগ দোকানপাটি বন্ধ হয়ে গেছে। দূরে একটা চায়ের ঝুপড়ি খোলা আছে, সেখানে দুজন লোক বসে চা খাচ্ছে। নিশু ভয়ে ঢোক গিলল। হাশেম রিয়ার ভিউ মিররে তাকিয়ে বলল, ভয় পেও না। একটা কথা বলার জন্য গাড়িটা থামালাম, কারণ এর পরের লেনেই তোমাদের বাসা। আজ এত রাতে তোমার আমার সাথে আসাটা তোমার মোল্লা মুন্সি স্বামী হয়তো পছন্দ করবে না। ব্যাপারটা ছড়াছড়ি পর্যন্ত গড়াতে পারে। ঠিক জানি না, উইশফুল থিঙ্কিং বলতে পারো। তবে আমি তোমাকে এতটুকুই বলবো যে আমি শুধু তোমাকে পাবার জন্যই এই ঝুঁকিটুকু নিয়েছি। আমার ধারণা লোকটা তোমাকে এই ঘটনার পর মেনে নাও নিতে পারে, আর সেরকম হলে প্লিজ তখন আমার কথাটা একটু ভেবো। মানে এসব কি বলছেন আপনি? আব্বাকে খুন করার চেষ্টা করেনি ডাকাতরা? আম্মাও ইনজুয়ার্ড না? কিন্তু আপনি তো এইসবই বললেন। তার মানে আপনি মিথ্যে বলে আমাকে বাড়ি থেকে বের করে এনেছেন? নিশু অক্ষম আক্রোশে ফেটে পড়ল। প্রথমেই তো বলেছি যা করেছি তোমার জন্য করেছি। তুমি আগে বাড়ি যাও, আর হ্যাঁ মনে রেখো আমি তোমার পাশে আছি। আপনার মতো জানোয়ারের সাথে আর এক মুহূর্তও না। শুনুন, খালিদ যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তবু আমি সারা জীবন এইভাবেই থাকবো, আপনার মতো ইতরের সাথে না। বলে নিশু দরজা খুলে নেমে পড়তে চাইলে হাশেম বলল, অযথা হইচই করো না, বাড়ির সামনে নামিয়ে দিচ্ছি, সেখানেই নেমে যাও। এত রাতে রাস্তায় নেমে তুমি পরিস্থিতি বদলাতে পারবে না। ক্ষতি যা হবার তা হয়ে গেছে। তোমার বিয়ের পর থেকেই ভাবছিলাম তুমি বুঝি হাতছাড়া হয়ে গেলে। বেলাকে দিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে পাত্তা দাওনি। মনের ভেতর একটা জেদ ছিল, তবে এত সহজে যে আমার জেদ পুরো করার এমন একটা সুযোগ পেয়ে যাব ভাবিনি। তাই সুযোগের সদ্ব্যবহার করতে এতটুকু দ্বিধা করিনি। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি প্রবাদটা বিশ্বাস করি। নিশুর আগে কাঁপতে লাগলো। নিজের আহামক্কির জন্য নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। বাড়ির সামনে ওকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে হাসি মুধাও হয়ে গেল। নিশু ভীরু পায়ে নিজেদের বাড়ির দরজা নক করলো। খালিদই দরজা খুলে চমকে উঠল। তুমি? নিশু আপাদমস্তক কেঁপে উঠল সেই প্রশ্নে। একা এসেছে শুনে নিশুর বাবা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মেয়েকে চড় মারার জন্য এগিয়ে গেলেন, কিন্তু খালিদ দ্রুত তাকে ধরে ফেলায় চড়টা মারতে পারলেন না তিনি। মা ও চাপা স্বরে বকে চলেছেন, আমাদের মৃত্যু সংবাদ শুনেছিলি যে পাগল হয়ে বেরোতে গেলে?
আরে মৃত্যু সংবাদও ম্লান হয়ে যেত যদি আজ তোর কোনো ক্ষতি হয়ে যেত। যেখানে খালিদ তোকে সাথে আনেনি সেখানে কোন সাহসে তুই একা বেরোলি? যদি তোর কিছু হতো? বাসায় কাউকে বলে এসেছিস নাকি না বলেই? বাবা মা জেরা করা চলেছে, কিন্তু খালিদ ঠান্ডা চোখে এক দৃষ্টিতেই ওর দিকে তাকিয়ে আছে, যেটা নিশুর কাছে বেশি অস্বস্তিকর মনে হচ্ছে। খালিদ এক পর্যায়ে মা বাবাকে থামিয়ে বলল, আমার মনে হয় ও মিথ্যে বলছে। বলে নিশুর দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমি মিথ্যে বরদাস্ত করতে পারি না। সত্যি কথাটা বলো, রাগ করব না, প্রমিস। নিশু খালিদের দিকে তাকালো। মনে হলো খালিদ ওর বিখ্যাত অন্তর্ভেদী চোখ দিয়ে নিশুর সবটা পড়ে ফেলতে পারছে। নিশু এবার ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর খালিদের যাবার পর থেকে ওর ফোন করা, হাশেমের মিথ্যা ভয় দেখিয়ে ওকে বাড়ি থেকে বের করা সবটাই বলল, কেবল হাশেমের পথের উপর গাড়ি দাঁড় করানোটা বাদ দিয়ে। খালিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে তুমি আমাকে অবিশ্বাস করেছিলে? কোথাকার কোন হাশেম না কে তার কথা বিশ্বাস করে ঘর ছেড়ে বেরুলে? আমি আসলে বুঝতে পারিনি, ভেবেছি আমি টেনশন করব বলে চেপে গেছেন। বুঝতে পারোনি না বুঝতে চাওনি? খালিদের কঠিন ধমকে নিশুর মা চুপ করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তাকে অনুসরণ করে ওর বাবাও বেরিয়ে গেল। নিশু তখনও কাঁদছে। খালিদ চোখ মুখ কুঁচকে বলল, তুমি যে এতটা বেপরোয়া আমি জানতাম না। আমি যদি এখন ধরে নিই হাশেমকে দেখে তুমি ওর সাথে একা বেরোনোর লোভ সামলাতে পারোনি, যদি ধরে নিই তুমি আমাদের দুজনের মাঝখানে ইচ্ছে করে ঝামেলা বাঁধানোর জন্য এই কাজটি করেছ, যদি মনে করি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি না বুঝে ভুল করেছি। বাবা আমাকে বাধা দিয়েছিলেন, কিন্তু আমি আব্বার খারাপ অবস্থার কথা শুনে মাথা ঠিক রাখতে পারিনি। তোমার হাশেম ভাই এই কাজটা কেন করলো বুঝেছ? খালিদ দাঁতে দাঁত চেপে বলল। নিশু এক সেকেন্ড চোখ বন্ধ করে গাড়ি থামিয়ে হাশেমের বলা কথাগুলোও বলে দিল। সব শুনে খালিদের চোয়াল শক্ত হয়ে উঠল। দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বলল, যাক, আমি যখন পথের কাঁটা তাহলে আমি সরে যাই। বলে পা বাড়াতেই নিশু ছুটে এসে খালিদের হাত জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্লিজ আমাকে ক্ষমা করুন, আমি ওই বদমাসটার চাল বুঝতে পারিনি। আমাকে মেরে ফেলুন, তবু একা রেখে যাবেন না। খালিদ ওর হাত জোর করে ছাড়িয়ে বেরিয়ে গেল। নিশু দুহাতে মুখ ঢেকে মাটিতে বসে পড়ল। বাড়ি ফিরতেই বাবা ছুটে এলেন। কিরে তুই একা, বৌমা কই? ওকে আনেনি বাবা, বলে খালিদ কথা না বাড়িয়ে ঘরে চলে গেল। বাবাও পিছু পিছু এলেন। বেআই সাহেবের খবর কি? তোর মাকে একা রেখে যেতে পারছিলাম না, কিন্তু বৌমা তো খবর শুনে পাগল হয়ে ছুটল। ওনারা এখন ঠিক আছেন? তোমার বৌমার সাথে আমার দেখা হয়েছে, রাত বলে সাথে আনেনি। ছেলের স্বল্প কথার জবাবে বাবা পরিস্থিতির গাম্ভীর্য কিছুটা আঁচ করতে পেরে আর বেশি কিছু জিজ্ঞেস করলেন না। খালিদ হাত মুখ ধুয়ে বিছানায় কাত হলো। আনমনেই নিশুর জায়গায় হাত বাড়িয়ে দিয়ে স্থানটা অনুভব করলো। একটু আগেই নিশু এখানে ছিল, এখন নেই। মাত্র 1 ঘন্টা আগেও সবকিছু অন্যরকম ছিল। আর এখন? খালিদ ডান হাতটা ভাঁজ করে কপালে রাখল। কিছুক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে ও। এমন সময় মোবাইলটা বেজে উঠল। খালিদ ফোনটা হাতে নিয়ে নাম্বারটা দেখে সাইলেন্ট করে রেখে দিল। এদিকে সমানে ভাইব্রেশন হচ্ছে। খালিদ দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটাতে বালিশ চাপা দিল এক অন্ধ অভিমানে। পরদিন খালিদ তার পরিচিত মিস্ত্রি পাঠিয়ে দিল নিশুদের গ্রিল ঠিক করার জন্য। নিজে আসতে পারেনি, কারণ ওর এবছরের ব্যাচে ছাত্র ভর্তি শুরু হয়েছে। আজ থেকেই ওদের ক্লাসও নেওয়া শুরু করতে হবে। নিশু বেশ বুঝতে পারছে খালিদ ওর উপর রাগ করে আছে, ফোন ধরছে না। এদিকে বাড়িতে আব্বা আম্মা ওর সাথে ঠিকমতো কথা বলছে না। নিশু বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতি সামাল দেবে। বিকেলের দিকে মা এসে জানালো এক ভদ্রমহিলা এসেছেন নিশুর সাথে দেখা করার জন্য। নিশু তো তাকে বেশ দেখে অবাক। ইনি খালিদের সেই বন্ধুর বউ যিনি একদিন ওদের বাসায় তার স্বামীর সাথে এসেছিল। নিশু তাকে সালাম দিয়ে সাদরে ভেতরে নিয়ে এলো। ভাবি, আপনি কিভাবে জানলেন আমি এখানে? মহিলাটি হেসে জানালো, এখানে আমার বাবার বাড়ি। আজই ও বলল তুমি এখানে। তোমাদের বাসায় চুরি হয়েছে শুনলাম, তোমার বাবাও নাকি কিছুটা আঘাত পেয়েছে। এসব শুনেই ভাবলাম কাছেই যখন আছি দেখা করেই যাই। শুনে ও নামিয়ে দিয়ে গেল, ফোন দিলে নিতে আসবে। নিশু মন খারাপ করে নিজের বোকামির কথাটা সংক্ষেপে খুলে বলল তাকে। মহিলাটি মুচকি হেসে বলল, কই, ও তো এ ব্যাপারে আমায় কিছু বলল না। তার মানে খালিদ ভাই ওকে এসব কিছু বলেনি। যাক, তুমিও আর জনে জনে হাশেম ভাইয়ের ব্যাপারটা বলতে যেও না। তবে এটা সত্যি বোন, তুমি শুধু ভুলই করনি, রীতিমতো অপরাধ করেছ। আল্লাহ না করুন যদি কিছু হতো তখন কিভাবে কি করতে তুমি?
খালিদ ভাই যখন তোমাকে সাথে নেননি তার মানে তোমাকে নেবার মতো পরিস্থিতি হয়নি বলেই নেননি। তুমি তার অনুমতি ছাড়া ওভাবে অত রাতে বেরোনোটা উচিত হয়নি। পথে যদি বিপদ হতো। নিশু ম্লান সুরে বলল, আসলে বাসার খবর শুনে টেম্পার ধরে রাখতে পারিনি। আমাকে মিথ্যা সংবাদ দিয়ে ভড়কে দেওয়া হয়েছিল। দেখো, প্রতিটি স্ত্রীরই উচিত তার স্বামীকে সম্মান করা, তা সে যতই সাধারণ বা দরিদ্র হোক না কেন। আমাদের রাসূল শাহ তো এটাও বলেছেন যে আল্লাহর পরে আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম তবে স্ত্রীদের বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য, কারণ আল্লাহ নারীদের উপর পুরুষকে আধিপত্য দিয়েছেন, কিন্তু মানুষকে সিজদা করা হারাম। তুমি স্বামীর মর্যাদা সম্পর্কে বেখবর বলেই এমনটি করতে পেরেছ। তোমাকে একটা ঘটনা বলি। একবার এক মহিলার স্বামী দেশান্তরে যাবার সময় তাকে বলে গেল, তুমি ঘরেই থেকো। স্বামী চলে যাবার পর মহিলাটি সংবাদ পেল তার পিতা ভীষণ অসুস্থ। তখন মহিলাটি দাসীকে দিয়ে রাসূল শাহের নিকট সংবাদ পাঠিয়ে পিতাকে দেখতে যাওয়ার ব্যাপারে অনুমতি চাইল। রাসূল শাহ তার স্বামীর অনুপস্থিতি ও তার আদেশ শুনে মহিলাটিকে ঘরেই থাকবার পরামর্শ দিলেন। পরে মহিলাটি জানতে পারলেন যে তার পিতা মুমূর্ষু অবস্থায় পতিত হয়েছে। তিনি রাসূল শাহের সম্মতি চাইতে পাঠালে একই নির্দেশ এলো, তুমি ঘরেই থাকো। তারপরে মহিলাটি পিতার মৃত্যু সংবাদ শুনে পিতাকে শেষবারের মতো দেখতে যাবার ইচ্ছা পোষণ করলে রাসূল শাহ তাকে এবারও ঘরেই থাকতে বললেন। পরবর্তীতে রাসূল শাহ ওই নারীর পিতার জানাজায় নিজে অংশগ্রহণ করেন এবং ফিরে এসে লোক পাঠালেন, ওই নারীকে জানিয়ে এসো তার পিতা তার কারণে জান্নাতি হয়েছে। বোন, তুমি ভাবতে পারো কন্যার নেক আমলের বদলা হিসেবে পিতা জান্নাতি হয়ে গেল, কারণ ওই মেয়ে রাসূল শাহ আদেশকে ভারী মনে করেননি। তার কি কষ্ট কম হচ্ছিল, কিন্তু স্বামীর আদেশে টপকে যাবার নির্দেশ স্বয়ং রাসূল শাহ দেননি। আর যদি সব নারী নির্দ্বিধায় তাদের স্বামীদের আনুগত্য করত তবে এক একটি ঘর হতো জান্নাতের বাগিচা, আর স্ত্রীরা তো জান্নাতের হুর। কিন্তু আজকে একটি সম্প্রদায় আমাদের সমাজে নারী স্বাধীনতার নাম দিয়ে নারীত্বকে পুরুষত্বকে পরিবর্তন করার যে মানসিকতা নারীদের মধ্যে জগিয়ে দিয়েছে, তাতে সবচেয়ে বড় ক্ষতি নারীরই হয়েছে। একজন মেয়ের জান্নাত যাবার সবচেয়ে বড় সোপান তার স্বামী। স্বামী ভালো না মন্দ সে বিচারের বিচারক স্বয়ং আল্লাহ। দেখো, পৃথিবীতে সবচেয়ে বড় অত্যাচারী স্বামী ছিল ফেরাউন। তার মতো অত্যাচারী স্বামী দ্বিতীয়টি কেউ ছিল না, আসবেও না। আবার সবচেয়ে বড় পুণ্যবতী স্ত্রী ছিলেন তার স্ত্রী আসিয়া। অথচ ফেরাউন চিরজাহান্নামীদের একজন, আর আসিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, যিনি জান্নাতি বলে দুনিয়াতেই ঘোষণা পেয়ে গেছেন। আমাদের রবের চোখে স্বামী অনুগত সুশীলা পর্দাবৃত্তা অধিক সন্তান জন্মদাত্রী নারীরই সম্মানের পাত্রে। নিশু তন্ময় হয়ে কথাগুলো শুনছিল, ওড়নার প্রান্ত দিয়ে বারবার চোখ মুছছিল। মহিলাটি চলে যাবার জন্য উঠে দাঁড়াতেই নিশুর ধ্যানভঙ্গ হলো। সে হাত ধরে তাকে থামালো। আজ রাতে আমার সাথে খেয়ে যাও। তাছাড়া তুমি যে আজ আমার কত বড় উপকার করলে। আমি ঘোর অন্ধকারে ছিলাম, তুমি আমার সামনে আলোর পথ দেখালে। আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দিন। আচ্ছা, আমাকে একটা ভালো বোরখা কিনে দিতে পারবে? কেন নয়, অবশ্যই। খুশিতে নিশু দুহাত ধরে বলল খালিদের বন্ধুটি স্ত্রী। আজই পাঠিয়ে দেব, আজই। দাম কত পড়বে? তোমার প্রথম পর্দার পোশাকটা আমি হাদিয়া দিতে চাই। তোমার কথা শোনার পরপর আমার অন্তরে আমি এক অন্যরকম অনুভূতি ফিল করছি ভাবি। আমি তার যোগ্য জীবনসঙ্গী হতে চাই, কেবল দুনিয়াতেই না, আখেরাতেও তাকে পেতে চাই। আচ্ছা, একটা কথা আমার মনে সবসময় ঘুরপাক খায়, যেসব মহিলাদেরকে তাদের স্বামীরা অত্যাচার করে তাদের কি হবে? দেখো, এই জন্য তালাকের ব্যবস্থা তো আছেই, তবে তালাকে পৌঁছানোর আগেই কয়েকটি ধাপ পেরোতে হয়, আর একমাত্র ইসলামেই তালাকের ব্যবস্থা করা আছে। নিরুপায় স্বামী বা স্ত্রীরা প্রয়োজনে পরস্পরের কাছ থেকে যেন বিচ্ছেদ নিতে পারে। অন্যান্য ধর্মে তো তালাকের আইন পাশ করে সংযোজন করতে হয়েছে, তবে কোনো স্ত্রী যদি সবর এখতিয়ার করে তবে সেই স্ত্রীকে রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে নতুন স্বামী দান করাবেন, যার দিকে তাকালে চোখ ফেরানো দায় হয়ে পড়বে। আচ্ছা, আজ চলি, দেরি হয়ে যাবে, বাকিটুকু আরেকদিন বলবো। জান্নাতে দুনিয়ার নারীদের রূপের গল্প শুনলে আজ রাতে আর ঘুমোতে পারবে না। তুমি কি মনে করো এই যে দাড়ি টুপি আর কালো বোরকা পরে নিজেদের বুড়ো বুড়ি বানিয়ে রেখেছে যারা, তারা কি বোকা? না, বরং তারাই বুদ্ধিমান। বোকা তো তারা যারা এই দুনিয়ার সামান্য 50-60 বছরের জীবনের ভেতরে মাত্র 20 বছরের যৌবনকে আসল ভেবে নিজেদের ইমান আমল সব বিসর্জন দিয়েছে যৌবনকে উপভোগ করতে। আজ উঠি বোন, কথায় কথায় বেশ দেরি হয়ে গেল।
তুমি খালিদ ভাইয়ের কাছে ফিরে যাও। এই একটা জায়গায় না কুচু রেখো না। এই একজনকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবো না, সে তোমারই একটা অংশ। ভেবে দেখো, আমাদের স্বামীরা কলেমা পড়ে একটা স্বাক্ষরের মাধ্যমে আমাদের বিয়ে করে, বাকি জীবন আমাদের লালন পালন করে এবং করতে বাধ্য থাকে। আমাদের পূর্ণ ভরণ পোষণের চাহিদা মেটানো সবই তার দায়িত্বে। বিনিময়ে আমরা স্বামীকে ও তাদের সংসারকে সামলাবো। তাহলে আমরা কিভাবে তাদের অবাধ্য হই বলো? এটা কি ইনসাফ হলো? নিশু মুচকি হাসলো। আচ্ছা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, এবার যেন মানার তৌফিক দেন। আমিন। ছাত্রদের শেষ ব্যাচটা বেরোবার পর ঘড়ি দেখল খালিদ, রাত 9টা। সে অজু করে পোশাক বদলে বাইরে এসে মায়ের রুমে গেল। বাবা বসে মায়ের সাথে কথা বলেছিলেন। খালিদের মা ছেলের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ মা। কেন, কিছু দরকার? না, মানে বৌমার কথা বলছিলাম। ওকেই আনতে যাচ্ছি। খালিদের মায়ের চেহারা প্রফুল্ল দেখালো। বাবা খুশি হয়ে বললেন, যা বাবা, বৌমাকে নিয়ে আয়। ছেলে মানুষ বোকামি করে ফেলেছে, ওকে নসিহত করে তোকেই লাইনে আনতে হবে। খালিদ মাথা নিচু করে সব শুনে বলল, আমি আসি তাহলে। কোনো ছাত্র এলে কাল সকালে আসতে বলে দিও। খালিদ বেরোবার 7-8 মিনিটের মাথায় নিশুর বাবা মা এলেন নিশুকে সাথে নিয়ে। খালিদের বাবা মা নিশুকে বোরকাবৃত দেখে যথেষ্টই অবাক হলেন, খুব খুশি হলেন, তবে আক্ষেপও করলেন যে এইমাত্র মিনিট 10 আগেই খালিদকে পেত। নিশু ব্যগ্রকণ্ঠে জানতে চাইল খালিদের কথা। বাবা জানালেন খালিদ ওকেই আনতে গেছে। নিশু মনে মনে চমকে গেল। খালিদ আজ ওকেই আনতে যাচ্ছিল? রাগ তাহলে পড়েছে জনাবের। নিশু এবার নিজের ঘরে ঢুকে দেখল বিছানার চাদর মশারি সব তালগোল পাকানো। ঘরটাও ততটা পরিচ্ছন্ন নেই। সে বোরকা খুলে প্রথমে ঘর গোছালো, তারপর সাথে আনা রজনীগন্ধাগুলো ফ্লাওয়ার ভাসে দিল। সম্পূর্ণ ঘর ঝাঁ চকচকে পরিষ্কার করে রান্নাঘরের খোঁজ নিতে ঢুকল সে। শাশুড়ি আম্মা জানালেন খালিদ গত 2 দিন ধরে ব্যস্ততার দরুন বাজার রান্না কিছুই করতে পারেনি। ডিম ভেজে ডাল দিয়ে কাজ সারা হচ্ছে। এসব শুনে নিশু ফ্রিজ ঘেঁটে শুকিয়ে যাওয়া 2-4টে সবজি যা পেল তা বের করে আলু মিশিয়ে একটা সবজি রান্না করে ফেলল। সাথে ডিমের দো পেঁয়াজা আর ডালও রান্না করে ফেলল। আব্বা আম্মা চা নাস্তা খেয়ে বিদায় নিয়েছে। নিশু শ্বশুরের বহু পীড়াপিড়িতেও তারা রাতে খেয়ে যেতে রাজি হলেন না। নিশু সব কাজ সেরে ঘড়ি দেখল, 10টার উপরে বাজে। খালিদের খবর নেই। সে এরই মধ্যে শ্বশুর শাশুড়িকে খাইয়ে এবার নিজের দিকে মন দিল। এতগুলো কাজ করার পর ঘামে গা চটচট করছে। গায়ে পানি ঢেলে একটা কলাপাতা রঙের শাড়ি পরল, চোখে কাজল দিল, ঠোঁটে হালকা লিপস্টিক ছোঁয়ালো, কানে ঝুমকো দুল পরে নিজের রূপে নিজেই মোহিত হয়ে গেল। মনে মনে বলল, আমার এই সাজটুকু তোমার জন্য খালিদ। ঠিক তখনই বাইরের গেটে শব্দ পেয়ে চপ্পল পায়ে দৌড়ে পর্দার আড়ালে লুকালো নিশু। খালিদ নিশুদের বাড়ি গিয়ে ইয়া বড় এক তালা দেখে মন খারাপ করে বন্ধুর ওখানে চলে গিয়েছিল। সেখান থেকে ফিরে ঘরে ঢুকে এসে বিছানায় চিত হয়ে পড়ল। মাথাটা প্রচন্ড ধরেছে, কিন্তু উপায় নেই, এক্ষুনি উঠতে হবে। উঠে ডিম ভেজে আগে মাকে খাওয়াতে হবে। কিন্তু উঠতে একদমই ইচ্ছে করছে না। ছাদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, নিশুরা সবাই গেল কোথায়? অন্তত একটা ফোন তো করতে পারত। নিশু তাকে একটা ফোন পর্যন্ত করলো না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরোলো খালিদের। হঠাৎ রজনীগন্ধার ঘ্রাণ পেয়ে মাথা তুলল। বেড সাইড টেবিলটাতে শোভা পাচ্ছে, ফুলসহ ভাসটা। আর আচমকাই খালিদ লক্ষ্য করলো ঘরটা বড় বেশি গোছানো আর পরিপাটি। যাবার সময় কেউ এমন রেখে গিয়েছিল? মনে হয় না। তাহলে কে গোছালো? আচমকা ওর বুকের উপর এক কলাপাতা রঙের কিছু একটা উড়ে এসে ঝাঁপিয়ে পড়ল। খালিদ কিছু বলার সুযোগটাও পেল না। অশ্রু ভেজা নরম ত্বকের ছোঁয়ায় খালিদের রুক্ষ কঠিন অধরষ্ঠ বেদখল হয়ে গেল। কয়েক মিনিট পর খালিদ দুহাতে নিশুর মুখ তুলে বলল, তুমি কখন এসেছ? অনেকক্ষণ। আব্বা আম্মা ছিল, চা নাস্তা খেয়েই চলে গেছে। সে কি, আমাকে ফোন দিল না কেন? আব্বা এমনিতেও বেশিক্ষণ বসতো না। খালিদের মুখের উপর একরাশ কালো চুলের ঢাল নেমে এসছে। খালিদ সযত্নে সেগুলোকে সরিয়ে দিয়ে বলল, তোমাকে খুব ভালো দেখাচ্ছে, কিন্তু আমি তো একদম ভালো না। কেন? কে বলল? আপনার বাধ্য স্ত্রী হতে পারেনি যে? চাইলে এখনো হতে পারো। আমাকে মাফ করে দিন প্লিজ, আর কখনো এমন হবে না। কাঁধে মুখ গুজে বলল নিশু। খালিদের গলা কাজটা ক্রমশ ভিজে যাচ্ছে। হাই বোকা, আমি তো তোমায় আনতেই গিয়েছিলাম, গিয়ে দেখি ইয়া বড় তালা। আমি শুনেছি, তবু ইচ্ছে করেই ফোন দিইনি। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, এবার আমাকে উঠতে দাও। আম্মা খায়নি এখনো, বাবা মা দুজনকেই খাইয়ে দিয়েছি। এখন শুধু আমরা দুজন বাকি।
খালিদ চমৎকৃত হলো। এত তাড়াতাড়ি এতগুলো কাজ কিভাবে শেষ করলে? ইচ্ছে থাকলেই উপায় হয়। সবসময় ইচ্ছে থাকলেও উপায় হয় না। সেদিন আমার অনেক ইচ্ছে ছিল তোমাকে। নিশু ওর মুখের উপর হাত রেখে বলল, আমি বারবার ক্ষমা চাচ্ছি সেজন্য। আসলে আমি অনেক কিছু বুঝতাম না। আজ সকালে আপনার বন্ধু স্ত্রীটি না বোঝালে হয়তো আরো অনেক কিছুই অজানা থেকে যেত। ও, আজ আমি বোরখা পরে এসেছি জানেন? তাই নাকি? মাশাআল্লাহ, বোরখাটা ওই ভাবি গিফট করেছেন, কিন্তু তোমাকে তো দেখানো হলো না ভালো করে। শাড়িটা তোমায় দারুণ মানিয়েছে। মানালেও আপনি ছাড়া আমি যে অসম্পূর্ণ। আমাকে আপনার সাথেই মানায়। খুব পাকা পাকা কথা শিখেছ দেখছি। আরো অনেক কিছু শিখেছি, শুনবেন? বলো। নিশু খালিদের কানের কাছে মুখ নিয়ে গড়গড় করে কিছু একটা বলে গেল। খালিদ উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে হেসে দিয়ে সেই দুয়া পুনরাবৃত্তি করল। নিশু হেসে ফেলল। এবার সে খালিদকে ওঠার জন্য ডালল, চলুন ভাত খাবেন। এখন তো ওঠা যাবে না, তোমার মুখস্থ শক্তি দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। দুয়াটা শোনার পর এখন আর উঠতে ইচ্ছে করছে না। নিশু কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ভুবন এখন খালিদময়। নিশু সে ভুবনের নিভৃতচারিণী। আজ নিশু সত্যিকার অর্থেই খালিদের জীবন সঙ্গিনী হবার পরম সৌভাগ্য অর্জন করতে পেরেছে। একটু দেরিতে হলেও নিশু নিজের জীবন সঙ্গীর মূল্য বুঝতে পেরেছে। তাই খালিদের অন্তরে আজ সে বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। নিশু অস্ফুটে বলল, আমি একজন উত্তম জীবন সঙ্গিনী হতে চাই। খালিদ মৃদুস্বরে বলল, তা তো আজ তোমার অভিষেক হবে। আজকের কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।